হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপার থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগে দুটো ক্লাস তোমরা দেখে নেবে যেখানে নাম্বারিংটা 1 এবং 2 করা আছে। এই 1টাই তোমরা যেটা পাবে, 1টাই পাবে মডিউল 1-এর 20 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন উত্তর, এবং 2টাই পাবে মডিউল 2-এর 10 এবং 20 নম্বরের প্রশ্ন উত্তর। আজকে তোমরা এই যে পার্ট 3টা আছে, এখান থেকে তোমরা 5 নম্বরের প্রশ্ন উত্তরটা দেখে নাও। এবার তোমরা গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর দেখে নাও। প্রথমে আছে মডিউল 1 থেকে প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, সামাজিক কল্যাণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র কী ভূমিকা পালন করে। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করে দেবো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও মডিউল 1 থেকে। দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। প্রশ্নটা আছে, র্যাডিক্যাল নারীবাদ বলতে কী বোঝো। র্যাডিক্যাল নারীবাদের একটি বিশেষ শাখা যা সমাজে নারীদের প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গি, পিতৃতান্ত্রিক কাঠামোর গভীর পরিবর্তনের দাবি জানায়। এই মতবাদটি 1960 থেকে 70-এর দশকে পশ্চিমা সমাজে নারীবাদের দ্বিতীয় ঢেউয়ের সময় গড়ে ওঠে এবং মূলত পিতৃতন্ত্রকে সমাজে নারীদের প্রতি সব ধরনের নিপীড়ন এবং অবমাননার মূল কারণ হিসাবে চিহ্নিত করে। এবার মূল বিষয়বস্তু, র্যাডিক্যাল নারীবাদীরা বিশ্বাস করে যে সমাজে প্রায় সব ক্ষেত্রেই পুরুষরা নারীদের ওপর কর্তৃত্ব বজায় রাখে এবং নারীদের ওপর এই শোষণের মূল কারণ হচ্ছে পিতৃতন্ত্র। তারা মনে করে যে শুধু আইনি বা নীতি সংক্রান্ত পরিবর্তন নয়, বরং সাংস্কৃতিক এবং মানসিক পরিবর্তন অত্যন্ত জরুরি। র্যাডিক্যাল নারীবাদ নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা, বেতন বৈষম্য, গৃহস্থলী শ্রমকে অবমূল্যায়ন এবং জনজীবনের প্রায় সব ক্ষেত্রে নারীদের অবদমনের বিভিন্ন রূপের প্রতি সোচ্চার প্রতিবাদ জানায়। এরা মনে করে শুধুমাত্র কাঠামোগত পরিবর্তন সমাজে নারীর প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে পারে না, বরং পুরুষতন্ত্র এবং নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। উপসংহারে কী লিখবে দেখো, র্যাডিক্যাল নারীবাদ সমাজ পরিবর্তন আনার লক্ষ্যে নারীদের মধ্যে সচেতনতা তৈরি করতে এবং নারীদের অধিকার আদায়ে পুরুষতান্ত্রিক চিন্তাধারার বিরোধিতা করতে গুরুত্ব দেয়। সমাজের মূল কাঠামোকে পরিবর্তন করা ছাড়া নারীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা সম্ভব নয় বলে এই মতবাদ ধারণা করে। পরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আচরণবাদী তত্ত্বের সংশোধন প্রসঙ্গে ডেভিড ইস্টনের অবস্থান ব্যাখ্যা করো। আচরণবাদী তত্ত্বের সংশোধন প্রসঙ্গে ডেভিড ইস্টনের অবদান গুরুত্বপূর্ণ। ইস্টন রাষ্ট্রবিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশ্লেষণের জন্য আচরণবাদী তত্ত্বকে সমর্থন করলেও তিনি এর সীমাবদ্ধতা চিহ্নিত করেন এবং এটির উন্নতির প্রয়োজন বলে মনে করেন। তার মতে আচরণবাদী তত্ত্ব প্রায়শই তত্ত্ব সংগ্রহের ওপর অতিরিক্ত জোর দেয় এবং রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক প্রশ্নগুলি উপেক্ষা করে। ইস্টন যুক্তি দেয় যে আচরণবাদকে শুধু তত্ত্বগত দিকেই সীমাবদ্ধ না রেখে এটিকে আরও গঠনমূলক এবং সমস্যা কেন্দ্রিক হওয়া উচিত। তারপরে কি বলা হচ্ছে দেখো, ইস্টন আচরণবাদী তত্ত্বের সীমাবদ্ধতাগুলি দূর করতে সিস্টেম তত্ত্ব প্রবর্তন করে, যা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন প্রক্রিয়া ও সম্পর্কগুলির ওপর গুরুত্ব দেয়। তার মতে রাষ্ট্র একটি সিস্টেম যা বিভিন্ন ইনপুট ও আউটপুটের মাধ্যমে সমাজের চাহিদা পূরণ করে। আর তবে বলছে এই তত্ত্বে ইস্টন রাষ্ট্রবিজ্ঞানের গবেষণাকে আরও কাঠামোবদ্ধ ও বিশ্লেষণধর্মী করতে চেয়েছিলেন। তার অবস্থান আচরণবাদী তত্ত্বকে শুধু তথ্য সংগ্রহের স্তরে সীমাবদ্ধ না রেখে এটি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন সমস্যা সমাধানের ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে। এবারে পরের প্রশ্ন আছে, উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার শেষ কথা, বিবৃতিটি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে এবার আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ 4th সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে 4th সেমিস্টারের জন্য তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমাদের 4th সেমিস্টারে 4টে ডিএসসিসি পেপার আছে, এই 4টে পেপারই তোমাদের পড়ানো হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক অ্যাডমিশন নিয়ে নাও, অনেক স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে। চলো এবার পরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা 4 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও।
4 নম্বর প্রশ্নটা আছে, উদারনীতিবাদ ব্যক্তি স্বাধীনতার শেষ কথা, বিবৃতিটি ব্যাখ্যা করো। উদারনীতিবাদ একটি রাজনৈতিক সামাজিক দর্শন যা ব্যক্তি স্বাধীনতা, সমতা এবং গণতন্ত্রের মূল্যবোধকে গুরুত্ব দেয়। এটি রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিপরীতে ব্যক্তির স্বাধীনতা ও অধিকারকে প্রতিষ্ঠার প্রচেষ্টা করে। উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব। এবার তোমরা এই পয়েন্টটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। এতগুলো প্রশ্ন একটা ক্লাসের মধ্যে প্রত্যেকটা আলোচনা করা সম্ভব নয়। পরের প্রশ্ন, রাজনীতি পাঠে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখতে পাচ্ছ স্টার দিয়ে চিহ্নিত করা আছে। নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের নৈতিকতা, মূল্যবোধ এবং আদর্শের ভিত্তিতে রাজনৈতিক প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার মূল্যায়ন করে। এই পদ্ধতি রাজনৈতিক ঘটনাবলীর কী হওয়া উচিত তা নির্ধারণে মনোনিবেশ করে। যদিও এই দৃষ্টিভঙ্গি রাজনৈতিক তত্ত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবু এতে কিছু সীমাবদ্ধতা আছে। প্রথমত, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি বাস্তব রাজনৈতিক সমস্যার পরিবর্তে কাল্পনিক মানদণ্ডের ওপর নির্ভর করে। এটি বাস্তব জীবনের রাজনৈতিক জটিলতা ও বৈচিত্র্যকে উপেক্ষা করতে পারে, যা রাজনৈতিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এই পদ্ধতি প্রায়ই ব্যক্তিগত মতামত ও নৈতিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে, যা বিষয়বস্তুতা ও পক্ষপাতের সম্ভাবনা বাড়ায়। ফলে রাজনৈতিক বিশ্লেষণে এটি বৈজ্ঞানিক মানদণ্ড পূরণে ব্যর্থ হতে পারে। তৃতীয়ত, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি সাধারণত মানদণ্ড নির্ধারণে মনোনিবেশ করে, যা রাজনৈতিক প্রক্রিয়ার কার্যকারিতা ও ফলাফল বিশ্লেষণের সীমাবদ্ধতা সৃষ্টি করে। এটি রাজনৈতিক ব্যবস্থার কার্যকারিতা ও প্রয়োগের বাস্তবতা বিবেচনা নিয়ে ব্যর্থ হতে পারে। চতুর্থ, এই দৃষ্টিভঙ্গি প্রায়শই পরিবর্তনশীল সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে সামঞ্জস্য রাখতে পারে না, যা রাজনৈতিক বিশ্লেষণে স্থিতিশীলতা ও প্রাসঙ্গিকতার অভাব সৃষ্টি করে। উপসংহারে কি বলবে দেখো, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের নৈতিক ও আদর্শগত বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে এর সীমাবদ্ধতাগুলি বিবেচনা করে বাস্তব রাজনৈতিক প্রক্রিয়া ও সমস্যার গভীরতর বিশ্লেষণের জন্য অন্যান্য দৃষ্টিভঙ্গির সাথে সমন্বয় করা উচিত। এটি রাজনৈতিক বিশ্লেষণকে আরও সমৃদ্ধ ও বাস্তবসম্মত করে তুলবে। এবার পরের প্রশ্ন আছে, উত্তর উপনিবেশবাদ ধারার মূল নির্ধারকগুলি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখবে, তারপরে মূল নির্ধারক যেগুলো আছে, উপনিবেশিক প্রভাবের সমালোচনা, আত্মপরিচয় ও সংস্কৃতির পুনর্গঠন। পরের পয়েন্ট হচ্ছে জ্ঞান চর্চার মুক্তি, সামাজিক ও রাজনৈতিক সমতা, উপসংহার। এইভাবে এটা শেষ করবে। তারপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির অবদান। ভূমিকা দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণাত্মক পদ্ধতি, যা রাষ্ট্রের বিভিন্ন উপাদান ও তাদের কার্যক্রমের সম্পর্ক বিশদভাবে বিশ্লেষণ করে। এই দৃষ্টিভঙ্গি রাষ্ট্রের কাঠামো এবং তার কার্যক্রমের মধ্যে সম্পর্কের উপর জোর দেয়, যা রাষ্ট্রের কার্যকারিতা স্থিতিশীলতা বোঝার জন্য অপরিহার্য। মূল আলোচনা কি দেখো, কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন উপাদান, যেমন আইনসভা, তারপরে এটা দেখো নির্বাহী, তারপর বিচার বিভাগ, আইনসভা, নির্বাহী, বিচার বিভাগ, রাজনৈতিক দল এবং স্বার্থের দল বা স্বার্থগোষ্ঠীর দলের কাঠামো কার্যক্রম বিশ্লেষণ করে। এই দৃষ্টিভঙ্গি রাষ্ট্রের বিভিন্ন উপাদানের কার্যক্রমের মধ্যে সামাজিক স্থিতিশীলতা ও পরিবর্তন বোঝার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, রাষ্ট্রের আইনসভা নতুন আইন প্রণয়ন করে, নির্বাহী বিভাগ সেই আইন বাস্তবায়ন করে এবং বিচার বিভাগ আইন অনুযায়ী বিচার কার্য সম্পাদন করে। আর এই সমন্বিত কার্যক্রম রাষ্ট্রের কার্যকারিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করে। তারপর দেখো, কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি বিভিন্ন উপাদানের মধ্যে সম্পর্ক ও তাদের কার্যক্রমের সমন্বয় বিশ্লেষণ করে, যা রাষ্ট্রের কার্যকারিতা ও স্থিতিশীলতা বোঝার জন্য অপরিহার্য। এই দৃষ্টিভঙ্গি রাষ্ট্রের বিভিন্ন উপাদানের কার্যক্রমের মধ্যে সামাজিক স্থিতিশীলতা পরিবর্তন বোঝার চেষ্টা করে। উদাহরণস্বরূপ, রাষ্ট্রের আইনসভা নতুন আইন প্রণয়ন করে, নির্বাহী বিভাগ সেই আইন বাস্তবায়ন করে এবং বিচার বিভাগ আইন অনুযায়ী বিচার কাজ সম্পাদন করে। এই সমন্বিত কার্যক্রম রাষ্ট্রের কার্যকারিতা ও স্থিতিশীলতা নিশ্চিত করে। এবার উপসংহারটা দেখে নাও, এখানে উপসংহারটা আছে, দেখে নাও। পরের প্রশ্ন আছে, রাজনীতি সম্পর্কে নারীবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা দেখো, নারীবাদী দৃষ্টিভঙ্গি, ঠিক আছে।
এগুলো ভালো প্রশ্ন, ঠিক আছে। এবার উদারনীতিবাদ বলতে কি বোঝো, এগুলো দিতে পারে, ভালো করে দেখে নাও। উদারনীতিবাদ, ঠিক আছে, ধ্রুপদী উদারনীতিবাদ, আধুনিক নয়া উদারনীতিবাদ, এইভাবে আছে। পরের প্রশ্ন আছে রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা, সেখানে মূল আলোচনা দেখে নাও। আর আবারও বলছি, তোমরা যারা পরের সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তোমরা যোগাযোগ করবে। পরের প্রশ্ন আছে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য। দেখো এই প্রশ্নটা দেখে নাও, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির যে পার্থক্য আছে দেখো। পরের প্রশ্ন নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য, এই প্রশ্নের উত্তর দেখো। নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গি যেটা আছে, নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গি, এটা নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন আছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সনাতন দৃষ্টিভঙ্গি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য। দেখে নাও সনাতন দৃষ্টিভঙ্গি আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য। দেখো সনাতন দৃষ্টিভঙ্গি আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। তারপরে আছে দেখো, এবার মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মার্ক্সের চিন্তায় বস্তুজগৎ ও চেতনার সম্পর্ক বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। আর আবারও বলছি, তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, 4 সেমিস্টারে তোমাদের চারটে ডিএসসিসি পেপার আছে, প্রথম থেকে ভালো করে পড়তে হবে। যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক যোগাযোগ করবে। পরের প্রশ্ন মার্ক্সের রাষ্ট্রচিন্তায় আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণা আলোচনা করো। এটা দেখো, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যতার ধারণাটি রাষ্ট্রের প্রকৃতি ও তার সমাজের সাথে সম্পর্কের দিকে আলোকপাত করে। মার্ক্সবাদী তত্ত্বে রাষ্ট্রকে একটি শ্রেণী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসাবে দেখা হয়, যা প্রধানত প্রভূত শ্রেণীর স্বার্থ রক্ষা করে, তবে এটি সম্পূর্ণভাবে সেই শ্রেণীর দখলে থাকে, বরং এটি আপেক্ষিক স্বাতন্ত্র্য বজায় রাখে। তারপর বাকিটা দেখে নাও তোমরা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা বাকিটা তোমরা দেখে নাও। পরের প্রশ্ন বিপ্লব বিষয়ে লেনিন ও মাওয়ের চিন্তাধারার মূল পার্থক্য। পরের প্রশ্ন যেটা আছে বিপ্লব বিষয়ে লেনিন ও মাওয়ের চিন্তাধারার মূল পার্থক্য। পরের প্রশ্ন আছে দেখো, মার্ক্সীয় তত্ত্বে শ্রেণীর গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মার্ক্সীয় তত্ত্বে শ্রেণীর গুরুত্ব। তারপর উদ্বৃত্ত মূল্যের নীতি, ঠিক আছে, উদ্বৃত্ত মূল্যের নীতি, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দেখে নাও তোমরা। আর তারপরে প্রশ্ন আছে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ টিকা, অর্থাৎ যদি 5 নম্বরে মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ আসে তখন কিভাবে লিখবে, দেখে নাও মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ। তারপর হচ্ছে সর্বহারাদের একনায়কত্ব, এই প্রশ্নটাও তোমরা একটু দেখে নিতে পারো, দেখে নাও, এটা আছে। তারপরে প্রশ্ন দেখো, তারপর 5 নম্বরের প্রশ্ন যেটা আছে সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব। তারপরে কি আছে দেখো, তারপরে আছে তোমাদের যে নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো, নয়া উদারনীতিবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপর আছে নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো, দেখে নাও নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপরে মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ। এই হচ্ছে তোমাদের টোটাল 5 নম্বরের প্রশ্নের সাজেশন এবং তার উত্তর।